স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টাল এবং অবশ্যই এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যেসব খবরের শিরোনাম হয়ে থাকে আমরা একে একে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু শিরোনাম নয়, শিরোনামের সঙ্গে যুক্ত খবরের মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সে সমস্ত খবরের গভীরে ঢোকেন। আজ সেই ধারাবাহিকতায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা এই আয়োজনটা শুরু করার আগে একটু আলোচনা করছিলাম যে কী বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা চেষ্টা করব ধাপে ধাপে সেগুলো নিয়ে একটু আলাপ করতে। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং বলে রাখি আমাদের এই আয়োজন জুড়ে ধাপে ধাপে পর্যায়ক্রমে অতিথিরা যুক্ত হবেন অনলাইনে এবং তাদেরও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, মন্তব্য, পরামর্শ সব কিছু জানার চেষ্টা করব, তুলে ধরবো আপনাদের সামনে। এবং মূল আলাপে যাওয়ার আগে আমরা কয়েকটা অনলাইন নিউজ পোর্টাল দেখে নিতে চাই যাতে করে আলাপ করতে সুবিধা হয়। আমি একটু সিরাজুল ইসলাম আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। গতকাল পর্যন্ত আমরা দেখলাম যে জামাতে আমির যখন বিভিন্ন সমাবেশে ধারাবাহিকভাবে বক্তব্য রাখছেন, কথা প্রসঙ্গে তিনি বলছিলেন যে একটি বিশেষ দল গণভোটের ব্যাপারে একদম নিশ্চুপ হয়ে আছে। বোঝাই যাচ্ছে একটি বিশেষ দল বলতে বিএনপিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু আজকে তো আমরা দেখতে পেলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে হায়ের পক্ষে ভোট চেয়েছেন গণভোটে, গণঅভ্যুত্থানকে সম্মান করে। এর আগেও বিএনপির পক্ষ থেকে ইসির সাথে দেখা করে দলটার স্থায়ী কমিটির দুজন সদস্য স্পষ্ট করে বলেছেন যে বিএনপি গণভোটে হায়ের পক্ষে আছে। তাহলে কেন আসলে কথাগুলো আসছে বারবার? আপনাকে ধন্যবাদ রাকিব হাসান, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা টেকনিক্যাল সহযোগিতায় রয়েছেন, আদার সহযোগিতায় রয়েছেন, পর্দার আড়ালে থেকে যারা পেছন থেকে যারা কাজ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন সবাইকে। আলোচনাটা শুরু করতে চাই এভাবে যে জামাতের আমির যে বক্তব্য দিয়েছেন তিনি শুধু একা না, এইভাবে আসলে তার দলের বা তার জোটের অনেকেই এইভাবেই বক্তব্য দিয়ে আসছেন। তো সেই বক্তব্যকে একেবারেই আমি মনে করি যে সেই বক্তব্যে পানি ঢেলে দেওয়ার ব্যবস্থা করেছেন জনাব তারেক রহমান। তারেক রহমান পরিষ্কার করে বলেছেন যে গণভোটে হ্যায়ের পক্ষে ভোট দিতে হবে, তার দলের নেতাকর্মী বা তার জোটের বা তার অনুসারীদেরকে তিনি এই আহ্বান জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তো সেক্ষেত্রে এখন আর আসলে এই ইস্যুতে জামাতের বা এই জামাত নেতৃত্বাধীন যে জোট তাদের পক্ষ থেকে আর কোনো কথা বলার আর থাকলো না। এরপরেও যদি বলে তাহলে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে বলে আমি মনে করি। এর আগে আপনি যে কথা বললেন যে দুইজন বিএনপির পক্ষ থেকে দুইজন প্রতিনিধি নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে সেখানে পরিষ্কার করে বলে এসেছিলেন যে তারা সংস্কারের পক্ষে এবং হ্যায়ের পক্ষে ভোট দিতে চান বা দেবেন। ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন এবং তারা দুইজনেই খুব সিনিয়র মানুষ এবং নজরুল ইসলাম খান হচ্ছেন বিএনপি যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি সেই কমিটির চেয়ারম্যান। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তি গিয়ে কথা বলেছেন। তারপরেও যখন এরকম কথা বলা হয় সেটা আসলে এক ধরনের অপপ্রচারের পর্যায়ে পড়ে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি কথা বলেছেন একটা বা আপনার অবস্থান একটা, আর আপনি যদি ভিন্নটা বলেন তাহলে সেটা তো শুধু অপপ্রচারই না, সেটা তো মিথ্যার পর্যায়ে চলে যায়। তো যাই হোক, আমি মনে করি যে আজকের এই বক্তব্যের পরে, তারেক রহমানের এই বক্তব্যের পরে এই বিষয়টার একেবারেই অবসান ঘটে গেল বা ঘটা উচিত। তবে যেভাবে আলোচনা এই বিষয়টা নিয়ে, বিশেষ করে এই বিষয়টা নিয়ে যেভাবে কথা বলা হচ্ছিল, এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য বিবৃতি না। আমি মনে করি যে এই রকম বক্তব্য বিবৃতির ভেতর দিয়ে মূলত একটা দলকে একেবারে অযাচিতভাবে, যে পক্ষই হোক না কেন, আমি সত্যকে এড়িয়ে যখন অসত্যকে আপনার বিরুদ্ধে দাঁড় করাচ্ছি তখন কিন্তু আপনার বিরুদ্ধে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছি এবং এর ভেতর দিয়ে আপনাকে ছোট করার, আপনার অবস্থান ক্ষুণ্ণ করার, আপনার অবস্থানকে দুর্বল করার এবং আপনাকে বিতর্কিত করার একটা চেষ্টা থাকতে পারে। এবং সেই চেষ্টাকে যদি সেই চেষ্টাকে যদি হীন চেষ্টা বলা হয় তাহলেও সম্ভবত বাড়িয়ে বলা হয় না। আমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, নিশ্চয়ই আমাদের সঙ্গে অতিথিরা আছেন তাদের কাছেও আমরা যাব। তার আগে আপনার কাছ থেকে একটা ধারণা নিতে চাই। ইনোভেশন কনসাল্টিং একটা জরিপ করেছে এবং সেই জরিপটা আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ড হলো। প্রথম রাউন্ডটা ছিল গত বছরের মার্চে,
দ্বিতীয় রাউন্ডটা হলো 6 মাস পর, গত বছরের সেপ্টেম্বরে। থার্ড রাউন্ডটা হলো এই বছরের জানুয়ারিতে, 16 থেকে 27 জানুয়ারি পর্যন্ত। এবং প্রত্যেকবার আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে সেখানে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজকে বলা হলো 47% মানুষ মনে করছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, 22% ভাবছেন ডাক্তার শফিকুর রহমান। এবং অনেকগুলো কারণ দেখানো হচ্ছে, সেই কারণগুলো আপনি নিজেও জানেন যে এখানে আওয়ামী লীগের সমর্থকরা এখন বিএনপিকে ভোট দেবেন এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এনসিপি যখন জামাতের সঙ্গে জোট তৈরি করলো তখন এনসিপির একটা সমর্থক দল চলে যাচ্ছে বিএনপিকে ভোট দিতে। মানে সব কিছু মিলে আসলে আপনি কি দেখছেন, বাস্তব চিত্র কেমন? হ্যাঁ, এই বিষয়টা খুব একটা ইন্টারেস্টিং বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বটে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আজকে 30 তারিখ চলে গেল, তার মানে আর কার্যত 12 দিন 11 দিন পরেই নির্বাচন। সেক্ষেত্রে নির্বাচনের খুব সন্নিকট সময়ে এইরকম একটা জরিপের ফলাফল প্রকাশ, সেটা নিশ্চয়ই ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে একটা প্রভাব ফেলবে। কারোর জন্য ইতিবাচক প্রভাব ফেলবে, কারোর জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তবে এই রিপোর্ট যদি পুরোটাও সঠিক না হয়, মোটামুটি একটা পর্যায় পর্যন্ত সঠিক হয়, তাহলেও এই ব্যবধান 47 আর 22 মানে আপনার 23 ভাগ পার্থক্য, অনেক অনেক পার্থক্য। সেক্ষেত্রে এই জরিপ খুব অবাস্তব হওয়ার সম্ভাবনা কম বলে আমার কাছে মনে হচ্ছে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেই পারেন। এই কারণে বলছি যে একদম ঠিক টু ইন্ডিভিজুয়ালস যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান, তাহলে আমরা দুইটা দিক থেকে যদি বিশ্লেষণ করি, একটা দিক হচ্ছে যে ব্যক্তি ডক্টর শফিকুর রহমান এবং তারেক রহমান, দুইজন ব্যক্তির ভেতরে একজন ব্যক্তির পরিচয় তারেক রহমান অনেক আগে থেকেই পরিচিত। সেই 2000 সালের আগে থেকে বা অন্তত রাজনীতিতে 2000 সাল থেকে একেবারেই পরিচিত। তারও আগে থেকে পরিচিত ব্যক্তি তারেক রহমান এইভাবে যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি তারেক রহমানের যে ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগ, তৎপরতা ইত্যাদি ইত্যাদি ছিল, বিশেষ করে 2001 সাল থেকে 2006 সালের এই সরকারটার সময়, সেটা মাইল ফলক হিসেবে আছে বাংলাদেশের রাজনীতিতে। আচ্ছা, এই জরিপটা নিয়ে আমি বিরতির পর একটু আলাপ করি। হ্যাঁ, কিন্তু এই যে হায়ের পক্ষে তারেক রহমান যে ভোটটা চেয়েছেন, এটা নিয়ে আপনার একটা মন্তব্য আমি পেলাম। আমি যদি আমাদের অনলাইনে সংযুক্ত থাকা এই 3 জন অতিথির কাছ থেকে ধাপে ধাপে একটু জানার চেষ্টা করি, এরপরে আমরা এসে আলাদা করে আপনার কাছ থেকে এই জরিপটা নিয়ে জানবো এবং জরিপটা নিয়ে পরবর্তীতে এখানেও কথা বলার চেষ্টা করব। আমি একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই এবং আপনার সঙ্গে কথা বলার মাঝখানে আমি হয়তো একটা বিরতিতে যাব, ফিরে এসে এটা শেষ করবো এবং আমাদের অন্যান্য অতিথির সঙ্গে কথা বলবো। একটু বলবেন, মানে 2 দিন আগেও আসলে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছিল একটি দল গণভোটের ব্যাপারে একদম চুপ করে আছে। দলটা যে বিএনপিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে। এর আগেও আমরা 11 দলীয় যে নির্বাচনী জোট জামাত ইসলামের নেতৃত্বাধীন, সেখান থেকেও বারবার করে বলা হচ্ছিল বিএনপি আসলে গণভোটের ব্যাপারে একেবারে নিশ্চুপ। কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই এটা বলেছেন হায়ের পক্ষে, আজকে তারেক রহমান তিনি নিজে বললেন হায়ের পক্ষে। আর তো আসলে এটা নিয়ে কথা বলার সুযোগ থাকলো না। তাহলে ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই যে আপনি নিজেই কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, তারপরেও আমি বলি যে কয়েকদিন আগেই নজরুল ইসলাম খান সাহেব প্রথমে বললেন, তারপরে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন, তাও তাদের মন উঠল না। কেন তারেক রহমান সাহেব বলছেন না, কেন এটা বলছেন না? অথচ দেখেন কি অবিবেচকের মতো খায় কারবার। আপনার যে এনসিপি এই স্বপ্নটা দেখলো, এই জুলাই সনদ এনসিপি নিজে স্বাক্ষর করে নাই, তারা আন্দোলন করছে। সেই দলিলের মধ্যে তাদের স্বাক্ষরই নাই, আন্দোলন করছে। সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না, কথা হলো না। তারপরে বিএনপি, জামাত সহ সব দলগুলো যে দলিলটা স্বাক্ষর করলো, সরকার সেই দলিল না দিয়ে অন্য একটা দলিলে থেকে আবার ওই যেখানে নোট অফ ডিসেন্ট নাই, কিচ্ছু নাই, এই ধরনের সরকার ওটা ঘোষণা দিলেন। সেখানেও কেউ কিছু কথা বললেন, একদম নীরব। তারপরে আপনার 4টা অপশন দিয়ে একটা আনসার দিতে হবে এরকম বলা, সেখানেও কিন্তু প্রত্যেকের, জামাত বলেন, বিএনপি বলেন, অন্য দল বলেন, প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। 4টা প্রশ্নের একটা উত্তর হয় না।
সেটা নিয়েও কিন্তু কোনো দল কিছু বলছে না। কি রহস্যজনক আচরণ, কারবার গেল। আপনি দেখেন, আমি একজন নারী হিসেবে আমার বলা থাকতেই পারে। আমি ভোট, আপনার মনে করেন আমি তো আমার প্রয়োজনেই ভোটটা দিব। আমি নিশ্চয়ই চাইবো না যে যারা পতিত হয়েছে তারা আবার এসে আমাকে টর্চার করুক। আমি আমার প্রয়োজনে ভোটটা দিব, কিন্তু আমি কি বিবেকের বাইরে ভোট দিব? এই ভোটের আগে সংস্কার নিয়ে যে নারীদের ব্যাপারে কথা হয়েছিল, আমি এই প্রসঙ্গটা একটু পরে আসি। আপনি যে প্রশ্নটা করলেন, যেটা রাখলেন, ওই জায়গা থেকে আমি একটা বিরতিতে যাই, ফিরে এসে আবার এখান থেকে আলাপটা আমরা শুরু করব। দর্শক, আপনারা আছেন একান্ত জানালে, ছোট্ট একটা বিরতি পর ফিরছে, আমাদের সঙ্গে থাকবেন। আমার সঙ্গে এখনো এই মুহূর্তে যুক্ত আছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট নাজবুল সাকিব, এবং আগে থেকে নীলুফা চৌধুরী মনি এবং অধ্যক্ষ আশরাফুল হক তো আছেনই। নীলুফা চৌধুরী মনি, আপনি বলছিলেন এটা একটু দ্রুত শেষ করবেন, তারপরে আসলে আমি ইনোভেশন কনসাল্টিং জরিপ নিয়ে আপনার কাছে আলাদা করে জানতে চাইবো। জি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে সবগুলো দল মিলে ঠিক করেছিল সংস্কারে যে এইবার নারীদেরকে 5% মনোনয়ন দেওয়া হবে। সেইখানে আমরা দেখলাম যে সব দলগুলোর মধ্যে 30টা দল একজনকেও মনোনয়ন দেয় নাই। এর মধ্যে অন্যতম জামাতও আছে। যারাও বা মনোনয়ন দিল তারা সব মিলে 3.65% দেওয়া হলো, আরগুলো নাই। কোথাও কোথাও উত্তরাধিকার সূত্রে পুরুষ কোটায় মনোনয়ন দেওয়া হলো, নারীরা নাই। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতায় যারা নিজেরা লিখে নিজেরা মানবে বলে নিজেরাই দ্বিচারিতা করে, সেখানে আপনার হা কি জয়যুক্ত হলেও কি হা জয়যুক্ত হবে? আমার প্রশ্নটা এই জায়গাটায়, যে আমি যদি এখন না বলি পরে তো আরো শোনার তাদের সময় থাকবে না। সংসদ হয়ে যাবে, মন্ত্রী পরিষদ গঠিত হবে, দেশ চালনা করবে যে বা যারাই ক্ষমতায় আসুক, এগুলো তো কোনোটাই মানা হবে না। তাহলে আপনি বলেন তো যে অর্ধেকের বেশি কোথাও ভোট, কোথাও অর্ধেক ভোট নারীদের, সেই নারীদেরকে প্রবঞ্চনা করে যে পুরুষরা হাবুটটা চায়, সেটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু যুক্তিযুক্ত? তা আমি আমার কিউরিসিটি থেকে এটা বলছি, আমি হাবুট দিলেও আমার ভেতরে কিন্তু একটা আক্ষেপ থেকে যাবে। আমি যদি এটা না বলি তাহলে নিজের সাথে প্রবঞ্চনা করা হবে। একদম হ্যাঁ, আমি আসলে কথাটা জানতে চাই, যারা আজকে এখানে উপস্থিত আছেন অথচ নারীদেরকে মনোনয়ন দেন নাই, কেন দেন নাই? তাহলে আপনারা কেন সেটা এখন আপনারা বলতে পারেন যে এইবারের জন্য না, এইবারের জন্যই এই কথাটা বলা ছিল যে এইবারের নির্বাচনে 5% নারীকে সর্বজন সম্মতিতে। বুঝতে পারছি। তার মানে আমরা যে গণভোটের কথা বলছি, সেই গণভোটের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটাই হয়তো রাজনৈতিক দলগুলো ঠিকঠাক মতো অনেকে মানছে না, এবং সেই জায়গা নিয়েও প্রশ্ন রয়েছে। আমি নিশ্চয়ই এইখান পর্যন্ত এই অংশটা রাখলাম। এরপরে আমি ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ নিয়ে একটু কথা বলতে চাই, এবং অ্যাডভোকেট নাজবুল সাকিব এবং অধ্যক্ষ আশরাফুল হক আপনাদের কাছে আসবো। তার আগে একটু সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, আপনার কাছ থেকে একটা ছোট্ট মন্তব্য নিয়ে নিতে চাই। 47% মানুষ চাইছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, 22% মানুষ চাইছেন ডাক্তার শফিকুর রহমান হোক। বেশ কিছু কারণ আসলে এই জরিপে উঠে এসেছে, কি বলবেন সংক্ষেপে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আবারও। এই যে 47 এবং 22 এই চাওয়াটা আমি আগেও বলেছিলাম যে 47% জায়গায়ও আরও 10% যদি বাদ দিয়ে দিই তাও 37 থাকে। তখনও আপনার জামাতের আমির এবং তারেক রহমান বিএনপির প্রধান, এই দুইজনের ভেতরে ব্যবধানটা অনেক, এই গ্যাপটা ফুলফিল করা কঠিন যদি এই জরিপ সত্যি হয়। এবং আমি বলবো যে এই জরিপ সত্যি মিথ্যের প্রশ্ন তুলেই বা কেন? কারণ এই জরিপ করার ভেতর দিয়ে তো এমন কোনো কিছু এই প্রতিষ্ঠানে যাচ্ছে না যে যার কারণে তারা বিশেষ কোনো সুবিধা নেওয়ার জন্য এই জরিপ করেছে। আর আরেকটা কথা আমি বলছিলাম, এটা বলে আমি শেষ করি। ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের যে বিষয়টা, তারেক রহমানকে আমি একেবারে শিশুকাল থেকে তার নাম জানি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হয়েছেন তখন তার দুই ছেলে, একজন তারেক জিয়া, এই নাম তখন থেকে মানুষের মুখস্থ। কিন্তু ডক্টর শফিকুর রহমান আনফর্চুনেটলি তার নাম কিন্তু মুখস্থ না মানুষের কাছে এইভাবে। তিনি জামাতের আমির হওয়ার আগ পর্যন্ত তো বাংলাদেশের কয়জন মানুষ তাকে 5 আগস্টের আগেও ওইভাবে স্মরণ করতে পারছিলেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারেক যখন গুইগ্রামের মানুষের কাছে গিয়ে বলা হয় যে কে হবেন প্রধানমন্ত্রী, কাকে চেনেন, তো স্বাভাবিকভাবে পরিচিত নামটাই চলে আসবে। আফটার অল বিএনপি তো জনবিচ্ছিন্ন কোনো সংগঠন নয়,
এবং সম্প্রতি যে বিয়োগান্তক ঘটনা ঘটে গেছে এই বিষয়টা তারেক রহমানকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। বেগম জিয়ার চলে যাওয়াটা তারেক রহমানের জন্য নিঃসন্দেহে মানুষের সিম্প্যাথি, মানুষের ভালোবাসাটা একটু হলেও বাড়িয়ে দিয়েছে। একদম পরিষ্কার। তবে জামাতে আমিরকে আসলে ওইভাবে না ছিল, জামাতে ইসলামকে তো মানুষ চেনে এবং সেই জায়গা থেকে জামাতে আমির যখন বক্তব্য রাখছেন, ইদানিং এই সময়ে আমরা তার বক্তব্যের মধ্যে বেশ কিছু বক্তব্য দেখতে পাচ্ছি, বেশ কিছু বাক্য দেখতে পাচ্ছি মানুষকে আসলে কিছুটা হলেও অনুপ্রাণিত করছে। কিছুটা নিয়ে আসলে নানা রকমের বিতর্ক উঠেছে নারীদের কর্মঘণ্টা নিয়ে, কিন্তু আবার নারীদের সান্ধ্যকালীন যে বাস সার্ভিস চালু করবেন এমন একটা কথা বলেছেন, সেটাতে আবার প্রশংসিত হয়েছেন। মুশকিল হচ্ছে জামাত ইসলামী তৃণমূল পর্যায়ে যারা আছেন তারা এমন কিছু মন্তব্য করছেন যে খোদ কেন্দ্রীয় কমিটি বিব্রত হচ্ছে, শোকজও করতে হচ্ছে। মানে নানামুখী বিষয় নিশ্চয়ই এই জরিপের মধ্যে তো উঠে এসেছে। আমি একটু অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক আপনার কাছে আসতে চাই। মানে পার্থক্যটা 47-22 অনেক বড় একটা পার্থক্য, এবং একটা কথা বলা হচ্ছে এই জরিপের মধ্যেই যে জামাত ইসলামীর যারা আসলে ভোটার ছিলেন তারা তো আছেনই, কিন্তু মুশকিল হচ্ছে এনসিপি যখন জামাত ইসলামের সঙ্গে যুক্ত হলো তখন এনসিপির কিছু ভোটার আসলে বিএনপিতে ভোট দিবেন বলে ডিসিশন নিয়েছেন, অন্তত জরিপে তেমনটা উঠে এসেছে। জামাত আসলে কিভাবে দেখছে জরিপটা? রহমতুল্লাহ, যারা আমার সাথে এই আলোচনায় অংশ নিয়েছেন এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সেটা হলো যেটা আমি বুঝলাম, আপনি বলছেন যে এই জরিপে 47% তারেক রহমানের পক্ষে কথা বলছেন, যে তাকে প্রধানমন্ত্রী দেখতে চান, আর 22% জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে, আর অন্য আরো 22% প্লটিং ভোটের কথা কি বলেছে? 22.2% উত্তরদাতা ভবিষ্যতের প্রধানমন্ত্রী কে তা তারা বলতে পারছেন না। 2.7% নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। এখানে এক নম্বর কথা হলো যে ভোটের আগে এরকম অনেক জরিপ হয়, কাদের কি উদ্দেশ্য থাকে, তারা কি হিসেবে উপস্থাপন করেন, কোন কর্নার থেকে বোঝাতে চান, সেগুলো নিয়ে অনেক কথা বলার থাকে। সুতরাং এটা মানে যারা করেছেন তারা কি উদ্দেশ্যে করেছেন, মানুষের মনকে, মানুষের চিন্তাকে প্রভাবিত করার জন্য করছেন না কি করছেন, সেগুলোর রেজাল্ট হয়তো আমরা পরে জানতে পারবো। তারপরে যে ফ্লোটিং ভোট যারা কিছু বলেন নাই, তাদের মনের মধ্যে কি আছে সেটা হয়তো আমরা এখনো জানি না। তো সেই জন্য এইটা নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না যে এত পার্সেন্ট মানুষ এটা মনে করছে, অত পার্সেন্ট এটা মনে করছে। আমরা আরো অপেক্ষা করি, তারপরে খালি জরিপের ভিত্তিতেই বাস্তব মাঠের ফলাফল যে ওরকমই হবে এটাও সবসময় সঠিক হয় না। একদম আমরা অপেক্ষা করি, দেখা যাক মানুষ কি বলেন। চমৎকার, আপনি আপনার জায়গা থেকে খুব স্পষ্ট করে বললেন। আসলে জরিপ মাঠে কখনো কখনো আমরা দেখি যে জরিপের উল্টো চিত্রও হয়ে ওঠে। আমি তো অ্যাডভোকেট নাজমুল সাকিব আপনার কাছে আসতে চাই, বরাবরই আপনি খুব চমৎকার করে ব্যাখ্যা দেন। সেই জায়গা থেকে একটা ছোট বিষয় আপনার কাছে জানতে চাই। অনেকে এবার বলছেন যে এনসিপির যেই জনপ্রিয়তাটা ছিল, থার্ড রাউন্ড আপনাকে বলে রাখি, প্রথম রাউন্ডটা হয়েছিল হচ্ছে গত বছরের মার্চে, দ্বিতীয় রাউন্ড হয়েছে 6 মাস পর সেপ্টেম্বরে, এবং শেষ রাউন্ডের যে জরিপ সেটা হয়েছে এই বছরের 16 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত। এবং বলা হচ্ছে যে এনসিপির যে জনপ্রিয়তা সেটা কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এনসিপির জামাতের সঙ্গে জোট তৈরি করা, এবং আপনাদের অনেক ভোটার যারা আপনাদেরকে ভালোবাসতো তারা হয়তো ডিসিশন নিয়েছে যে তারা বিএনপিকেই ভোটটা দেবে, এমন একটা অবস্থান জরিপের মধ্যে এসেছে। আপনি কি ব্যক্তিগতভাবে এই অংশটার সাথে একমত? কিছুটা হলেও কি ভোটার শিফট করতে পারে এনসিপির বিএনপির দিকে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দেখেন, এই জরিপের অনেক কিছুতেই সত্যতা আছে। জি, আপনি যদি দেখেন, যদি এনসিপির কথা বলেন, আমি এটা আগে কোন একটা আপনার প্রোগ্রামে বা আমার প্রোগ্রামে আপনি বলেছেন এবং রীতিমতো চমকে দিয়েছিলেন সেদিন। জি হ্যাঁ, সেটাই আর কি। মানে জামাতের সাথে যাওয়াটাকে তো অনেকেই মেনে নিতে পারে নাই। আমরা যে এতদিন ধরে যেভাবে কথা বলে আসছিলাম সেখানে তো একটা বড় ধরনের ছেদ ঘটেছে, তাই না? জি, যার কারণে জামাতকে মেনে না নেওয়ার কারণে বিএনপির দিকে অনেকে ঝুঁকতে পারে, এটা অস্বাভাবিক কোনো বিষয় না, এটা খুবই স্বাভাবিক বিষয় এবং খুবই নর্মাল বিষয়। আমি বেশ কিছুদিন ধরেই বলেছি, দেখেন সারা দেশ যদি হিসাব করি তাহলে নিঃসন্দেহে আমাদের এনসিপির ভোটের পার্সেন্টেজ কমে গেছে, একদম নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ধরেন আমরা যদি 300টা আসনে স্বাধীনভাবে থার্ড ফোর্স আকারে যদি আমরা নির্বাচন করতাম, আমরা মিনিমাম 30 লাখের উপরে ভোট পাইতাম। মিনিমাম বললাম আপনাকে, এক একটা আসনে মিনিমাম 10,000 করে হলো
সর্বনিম্ন ভোটও যদি পাইতাম 10,000 যদি সর্বনিম্ন ভোটও পাইতাম তাহলে 30 লাখ ভোট এমনিই হয়। জি এর মধ্যে ধরেন 10-15 বা 20টা আসনে হয়তো লাখের কাছাকাছি 2 লাখ 3 লাখ এরকম ভোট হইতো, অর্থাৎ আপনার প্রায় 40-50 লাখের ভোটের একটা হিসাব নিকাশ ছিল যদি আমরা 300 আসনে করতাম। এখন যেহেতু আমরা 30টা আসনে সীমাবদ্ধ হয়ে গেছি, স্বাভাবিকভাবে আমাদের ভোটের পার্সেন্টেজটা কমে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। একদম। এবং যারা এতদিন ধরে চিন্তা করেছিল তারা এনসিপি কেই ভোট দিবে, তারা তো এখন জামাতের সাথে জোট হওয়া মানে জামাতকে ভোট দিবে তা তো না। এটা তো জামাতের মতো রেজিমেন্টেড ফোর্স না যে জামাতের ভোট জামাতেই যাবে। জামাত যারেই নমিনেশন দেখ না কেন, জামাত নেতৃত্বাধীন জোটে এনসিপি কে নমিনেশন দেখ বা খেলাফত আন্দোলনকে নমিনেশন দেখ বা মঞ্জু সাহেবের এবি পার্টিকে নমিনেশন দেখ, ভোটগুলো সব ওই জায়গায় পড়বে। এটা জামাতের ক্ষেত্রে অনেকটাই সত্য হতে পারে, কিন্তু অন্যান্য পার্টিগুলো যারা এনসিপি বলেন বা অন্যান্য পার্টি যারা আছে তাদের ক্ষেত্রে এটা ওভাবে সত্য হবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে তো আমাকে মেনে নিতে হবে। এবং জরিপে যেটা আসছে সেটা রিফ্লেকশনই ঘটেছে, এটা আমি অসত্য হিসেবে কোনো কিছু দেখার আমি সুযোগ পাচ্ছি না। আর যদি দেখেন অন্য আচ্ছা, একটা আরেকটা বিষয়কে অ্যাঙ্গেল বলি, একটু অ্যাড করে দেবেন, মানে গণভোট আমরা এই জরিপে দেখতে পাচ্ছি 60% মানুষ তারা বলেছেন গণভোটে তারা হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন, এবং আমরা দেখতে পাচ্ছি 22%-এর বেশি মানুষ তারা বলেছেন যে গণভোটের বিষয়টা তারা বুঝতে পারছেন না, না প্রশ্ন না কি অ্যান্সার দিবেন তারা সেটা বুঝতে পারছেন না, হয়তো তাদের কাছে তথ্যটাও নেই। এই অংশটা কি বলবেন, মানে কতটুকু সমর্থনযোগ্য? আসলে গণভোটে সংক্ষেপে বলছি, জি গণভোটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীতে বেশিরভাগ যত গণভোট হয়েছে এটা নর্মালি সিম্পল একটা কোয়েশ্চেনের উপরে গণভোট হয়। এই গণভোটের প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে কিংবা লেজগোবরে হয়ে গেছে আপনি বলতে পারেন। জি গণভোট যদি সিম্পল একটা প্রশ্ন করতো, রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্টেক হোল্ডাররা জুলাই সনদ যেভাবে করে গ্রহণ করেছে, ইভেন নোট অফ ডিসেন্ট সহকারে, সেটা ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি কি হ্যাঁতে ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন? দ্যাটস সিম্পল, আর কিচ্ছু লাগে না। এগুলো অযথায় একদম বাকওয়াস জিনিস করছে যে চারটা দিয়েছে, মানুষকে কনফিউজ করতেছে। আরেকটা জিনিস বলি, গণভোটে কি হয়? গণভোটে পিপল নিজেকে এম্পাওয়ার্ড ফিল করে। আপনি দেশের সর্বোচ্চ একটা আইন, সংবিধান বিষয়ে, সংবিধানের রাষ্ট্রের কাঠামো কি হবে, প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে, প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য কতটুকু হবে, মন্ত্রিসভার দায়িত্ব কিরকম হবে, মন্ত্রিসভা কি ইন্ডিভিজুয়ালি লাইবল থাকবে নাকি কালেকটিভলি লাইবল থাকবে। যেমন আগের সংবিধানের বিষয়ে মন্ত্রিসভা ছিল কালেকটিভলি লাইবল, ফলে কাউকে ইন্ডিভিজুয়ালি ধরা যাইতো না। এবারে সংবিধানে জুলাই সনদের মাধ্যমে এটাকে ইন্ডিভিজুয়াল লাইবিলিটি রাখা দেখানো আচ্ছা, হয়েছে। আমি এখানে একটু আমি শেষ করি, আপনি হ্যাঁ। শেষ করি, আমি শেষ করি, জি জি নাহলে কনফিউজড হবে। শেষ করেন। জি ফলে গণভোটে মানুষ নিজেকে এম্পাওয়ার্ড মনে করে, মানুষ মনে করে যে আমার তো সম্মতি নেওয়া হচ্ছে, রাষ্ট্র তো নিজেই স্বেচ্ছাচারীর মতো একটা আইন প্রণয়ন করছে না, সংবিধানে একটা বিধান যুক্ত করতেছে না। রাষ্ট্র বা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যে সরকারই বলেন, গণভোট যখন নেওয়া হয় পিপল মনে করে যেহেতু আমার সম্মতি নেওয়া হচ্ছে, ফলে আমাকেই দাম দিতেছে সরকার, রাষ্ট্র আমাকে দাম দিচ্ছে, ফলে আমাকে গণভোটে হ্যাঁ দিতে হবে। এটা হচ্ছে কমন সাইকোলজি। এবং দেখেন এই জায়গায় আমি অন্য একটা জিনিস যুক্ত করি, আমাদের এখানে কতগুলো অর্বচীন আছে কিংবা বলতে পারেন বেয়াদবও আছে। হ্যাঁ, যেমন ধরেন আপনার বিরোধী শক্তি হতে পারে তারেক রহমান, যেমন ডাকসুর বিপি সাদিক কায়েম, জি ও তো একটা বেয়াদবের মতো আচরণ করছে। ও তারেক জিয়াকে যে ভাষায় কথা বলছে, তারেক জিয়া আমার বিরোধী, আমি এনসিপি করি, তারেক জিয়ার আমি অনেক সমালোচনা করি, কিন্তু আপনি যখন তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলবেন, আপনার তো মিনিমাম শিষ্টাচার দেখাইতে হবে। আপনি ডাকসুর বিপি হইতে পারেন, আপনি রাষ্ট্রের বিপি না তো। সে একই কাজ আমাদের যে সাবেক উপদেষ্টা ছিল, আমাদের এই কমরেড মাহফুজ আলমকে সে একই ভাষা ব্যবহার করেছিল। কি ভাষাটা বলি? গণভোটের ব্যাপারে তারেক জিয়া তার অবস্থান সরাসরি বলে না, দেখে সে বলছে হচ্ছে হাসিনারে যেভাবে লাত্তি মাইরা ঢাকা থেকে দিল্লিতে পাঠাই দিছে বা ভারতে পাঠাই দিছে, সে একই কাজ বিএনপি কে বা তারেক রহমানকে সে একইভাবে ডিল করবে। মুখের ভাষা চিন্তা করছেন সে কি পরিমাণ বেয়াদব। এবং সে স্পষ্টভাবে এর আগে মাহফুজ আব্দুল্লাহকে সেম কথা বলেছিল। সে আমাদের সাবেক তথ্য উপদেষ্টা, আমাদের কমরেড, যে জুলাই অভ্যুত্থানের অন্যতম কাণ্ডারি, তাকেও সে একই ভাষায় কথা বলেছিল, সে লাত্তি পেরে ডিল, সে এটাকে এভাবে ডিল করবে। কত বড় বেয়াদব একটা, তার মুখের ভাষা হয় না। সে জুলাই অভ্যুত্থানে
কিছুটা তার হয়তো সমন্বয় জায়গা থেকে, সমন্বয়তে বেশিরভাগ করেছিল ফরহাদ, শিবিরের তখন সেক্রেটারি ছিল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, তার কিছুটা ভূমিকা ছিল। সাদিক কায়েমের কতটুকু ভূমিকা ছিল এটা ইনভেস্টিগেশন করে দেখা দরকার। সে এখন যে ভাষায় কথা বলে, একই ভাষায় যদি সে জুলাই অভ্যুত্থানে যদি তারা সামনে সারিতে থাকতো, এটা তো একটা গুবলেট পাকায় ফেলতো। 200 না, 2000 না, এখানে তো হচ্ছে 50,000 মানুষ মারা যাইতো তার আচরণের কারণে। যাই হোক, আমরা আসলে অ্যাডভোকেট আব্দুল আমি সাকিব শেষ করে একটু দ্রুত শেষ করেন। জি, দেখে তো মানুষ আন্দোলনে নামে নাই। একদম। তারেক রহমান আজকে কি করছে তো দেখছেন। বিএনপি তো একটা গণভোটের দল, তার জন্মলগ্ন থেকে সে গণভোট করে আসছে। জিয়া রহমান তো গণভোট দিয়ে তার নিজের স্বীকৃতি নিয়ে নিয়েছিলেন, ফলে বিএনপি সবসময় গণভোটের রাজনীতি করে আসছে। 91 সালেও বিএনপি গণভোটের পক্ষে ছিল, এবং তারা গণভোট দিয়ে এই কত মানে কোন একটা সংশোধনী পাশ করে নিয়েছিল গণভোটের মাধ্যমে। ফলে তারেক জিয়া আজকে কি বলেছে? আজকে বলেছে যারা জুলাইয়ে আত্মত্যাগ করেছে তাদের সম্মান দেখিয়ে গণভোটে হাত দিতে হবে। জি, উনি প্রথম বলেছেন। উনি যদি আজকে নাও বলতেন, আপনি লিখে রাখেন, আমি তো অনেকের সাথে কথা বলি, উনি নির্বাচনের 3 দিন আগে হলে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বলতে হচ্ছে গণভোটে হাত দিতে হবে। ফলে অন্যান্য যারা অবাচিনের মতো তাদের তো নিজের আসনে ফোকাস করা দরকার। জনগণের জন্য আপনি কি করবেন সেটা বলেন। সেটা না বলে যখন আপনি এইসব বিষয় নিয়ে পিঞ্চ করেন, নিজেকে নিজে পিছিয়ে পড়তেছেন। সাদিক কায়েমের বক্তব্যকে আপনি বললেন, আসলে আপনার দিক থেকে এই বক্তব্যটা দিলেন, এবং আমরা কমেন্ট সেকশনে দেখছিলাম নানামুখী কমেন্টও সেখানে আসছিল। কিন্তু যদি শুধু এনসিপির মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে ফলো করতে বলি, আপনি কি বলবেন আসলে তার বক্তব্য? নাসিরউদ্দিন পাটোয়ারি তো এইভাবে বলে না তারেক রহমান। না, উনি মির্জা আব্বাসকে বলেছেন মাস্টারমাইন্ড, গ্যাংস্টার, নানা শব্দ তিনি প্রয়োগ করেছেন। তার বক্তব্য কি ঠিকঠাক আছে? সে তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ওই আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী, সেই হিসেবে সে বলেছে। সাদিক কায়েম কি কোনো আসনে নির্বাচন করতেছে? সে বলবে কেন? বুঝতে পারছি। অ্যাডভোকেট নাজমুস সাকিব অনেকগুলো পয়েন্ট আসলে খুব শক্তভাবে, বরাবরই তিনি এভাবেই বলেন, শক্তভাবে তিনি এই কথাগুলো বলেছেন। আমি একটু ছোট্ট করে অধ্যক্ষ, আমি একটু প্রশ্ন করতে পারি? প্লিজ। আমি জনাব আশরাফুল হক সাহেবকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আমাদের অ্যাডভোকেট নাজমুস সাকিব ভাই, এনসিপির নেতা, তিনি যে প্রশ্নটা তুললেন সাদিক কায়েম সম্পর্কে, যে তার মুখের ভাষা, তার ভাষাটা তার মানে অশালীন, অসভ্য, আদবের খেলাপ, মানে অসৎ আচরণ ইত্যাদি ইত্যাদি, যে ভাষায় বলি না কেন, আমরা প্রত্যাশা করি না। আশরাফুল হক সাহেব, আপনারা আসলে জামাতের পক্ষ থেকে বিষয়টিকে কিভাবে দেখেন? আমি কিন্তু এর আগে দেখেছি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বেশ কয়েকবার ফেসবুকে পোস্ট দিয়ে তিনি নেতাকর্মীদেরকে সংযত ভাষায়, শালীন ভাষায় কথা বলার জন্য উনি কয়েকবার ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং এর বিপরীতে অনেক সময় দেখা যায় যে ফেসবুকে বিশেষ করে খুবই অশালীন ভাষায় কথাবার্তা বলতে দেখা যায় এই মানে নিচের পর্যায়ের নেতাকর্মীদেরকে। কিন্তু সাদিক কায়েম এই মুহূর্তে আর খুব নিচের পর্যায়ে নেই, তিনি ডাকসুর ভিপি। এই জায়গা থেকে নাজমুল হক সাহেব, আপনারা বিষয়টাকে কিভাবে দেখেন? আশরাফুল হক সাহেব, আমি ওনাকে বলছি। জনাব আশরাফুল হক, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, খুব সম্ভবত এই যে এবার মনে হয় পাচ্ছে। জি, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব আশরাফুল হক শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, এখন মাঝখানে শুনে যাচ্ছিল না। আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন? মানে আমি যদি ভুল না করে থাকি, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম যেটা জানতে চাইছেন, ডাকসুর ভিপি হিসেবে সাদেক কায়েম তিনি যে ভাষা প্রয়োগ করেছেন, যদিও আজকে আমাদের টপিক এটা ছিল না, কিন্তু কথা প্রসঙ্গে সাদেক কায়েমের কথা তো এলো। ডাকসুর ভিপি হিসেবে তিনি যেভাবে বক্তব্য রাখার কথা সেভাবে না রেখে যে শব্দগুলো তিনি প্রয়োগ করছেন, জামাত ইসলামী আসলে বিষয়টা কিভাবে দেখছে? যেহেতু সাদেক কায়েম দিন শেষে জামাত ইসলামী একটা কোনো না কোনোভাবে ছাত্র শিবিরের প্রতিনিধিত্ব তো করছে, জামাত ইসলামী তো প্রতিনিধিত্ব করছে। জি, ধন্যবাদ। আমি আসলে সাদিক কায়েমের যে কথাটা উনি উল্লেখ করলেন, নাজমুস সাকিব ভাই, এই যে শব্দগুলো, আমি আসলে ওই বক্তব্যটা শুনি নাই, এবং উনি কোন প্রেক্ষাপটে বলেছেন এটা আসলে আমি না শুনে মন্তব্য করতে চাচ্ছি না। এর আগেও কিন্তু জামাত ইসলামী একজন নেতা ডাকসু নিয়ে খুব বিরূপ মন্তব্য করেছিলেন, দেশ জুড়ে তোলপাড় হয়েছিল, আপনার কাছে প্রশ্ন করেছিলেন এবং আপনি বলেছিলেন আপনি সেটাও জানেন না। না, আমি এখানে একটা প্রশ্ন করি যে প্রেক্ষাপটেই বলুন না কেন, এই যে শব্দগুলো চয়ন,
যে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে যেভাবে সেইভাবে এগুলোকেও ডিল করব আমরা, এই রকম ভাষা যে প্রেক্ষাপটে বলুক না কেন এই ভাষাগুলো প্রয়োগ করা কি যুক্তিসঙ্গত কিনা আপনারা কিভাবে দেখেন? না, যদি উনি ওই কথাগুলো ওইভাবে বললে থাকেন যেভাবে নাজমুস সাকিব ভাই উল্লেখ করলেন, তাহলে এখানে মন্তব্য করা যায় যে বক্তব্য শালীন হওয়া সবার জন্য প্রযোজ্য। তো সেটা আমি যেহেতু শুনি নাই সরাসরি, সেজন্য মন্তব্য করতে চাচ্ছেন। তারপর আপনি যেভাবে বললেন যদি কথাটা ওইভাবেই হয় তাহলে অবশ্যই শালীন বক্তব্য প্রত্যাশিত থাকে সবার ক্ষেত্রে। এইরকমই হয়েছে, কারণ পত্রপত্রিকা অলরেডি খবর এসছে। হ্যাঁ, এবং সেটা নিয়েও আমরা আসলে রিপোর্ট করতে গেলেও আসলে এই সমস্ত জায়গায় লেখালেখির ক্ষেত্রে একটু সাবধান হতে হবে আমাদের, কারণ শব্দগুলো খুবই কঠিন ছিল। এবং অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক, আমি একটা বিরতিতে যাওয়ার আগে ছোট করে একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই। সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই গণভোটের প্রশ্নগুলো দেখেছেন, কি ধরনের প্রশ্ন সেখানে আছে। আপনি জামাতের একজন নেতা বটে, কিন্তু তারপরও আপনি একজন অধ্যক্ষ। আপনার কাছে মনে হয়েছে কিনা এই প্রশ্নগুলো আসলে তৃণমূল পর্যায়ের মানুষ ভালো মতো বুঝতে পারবে, যেখানে তারা ডিসিশন নিতে পারবে হ্যাঁ দেবে নাকি না দেবে? আমি আপনার মতামতটা নেব একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, এবং তখন নিশ্চয়ই নীলুফা চৌধুরী মনি আপনার সঙ্গে কথা হবে। দর্শক, আমরা আরও একটা বিরতি নিচ্ছি 71 জানালে, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকি। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 জানালে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক। যে প্রশ্নটা আসলে আপনার কাছে রেখে গিয়েছিলাম, আপনি নিজে একজন অধ্যক্ষ, আপনার মনে হয়েছে কিনা আসলে গণভোটে যে প্রশ্নগুলো সেটা সাধারণ মানুষ ঠিকঠাক মতো বুঝতে পারবে, সবার জন্য বোধগম্য করে প্রশ্নগুলো লেখা আছে? এর আগে আপনি রাকিব ভাই যেটা আপনি বললেন যে সাদিক কায়েমের মন্তব্য ব্যাপারে, সেটা যেহেতু আমি শুনি নাই, কিন্তু অন্য একটা কথা যেটা বরগুনার জামাত নেতার কথা বললেন, আমি পরে খবরটা দেখেছি। তো উনি যেটা বোঝাতে চেয়েছেন যে মূল কথা, ওনার ভাষার ব্যাপারটা যদি আমরা না মানে ভাষার বিষয়টা খেয়াল না করে যদি বক্তব্যের উদ্দেশ্যটা থাকে, সেটা হলো যে এই এখনকার যে ভোটের পরে যে ঢাকা ডাকসুর যে কমিটি হলো, ডাকসু নির্বাচিত যারা হলো, তার আগে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে খারাপ লাগার মতো বা আপত্তিকর মতো অনেক কিছুই ছিল, মাদক ছিল, আরো অনেক ব্যাপার ছিল। যেটা উনি বোঝাতে চেয়েছেন যে পরিবেশ অনেক উন্নতি হয়েছে, এটি বোঝাতে চায় হয়তো যে শব্দগুলো ব্যবহার করেছেন এটা আরো সুন্দর করে ব্যবহার করা, আরো সুন্দর না, মানে এটা তো একটা ভয়ঙ্কর শব্দ, মানে আরো সুন্দর তো দূরের কথা, এটা ভয়ঙ্কর শব্দ। এবং যাই হোক, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, ওনার কুশল পত্তলিকা পড়ানো হয়েছে, এবং উনিও আসলে ক্ষমা চেয়েছেন, আপনার সঙ্গে ক্ষমা চেয়েছেন, এবং জামাতের পক্ষ থেকেও তাকে ভর্ৎসনা করা হয়েছে, কারণ দর্শাতে বলা হয়েছে। যাই হোক, সেটা মানে যেটা সঠিক নয় বা যেটা যেভাবে কথা বলা উচিত নয় সেভাবে অবশ্যই আমরা সেটা সেভাবে বলবো। আর আপনি এখন যেটা বললেন কি মানে গণভোটের ভাষা, গণভোটের ব্যাপারে যে ভাষার কথা উল্লেখ করলেন যে এটা আরো সহজ করে উপস্থাপন করলে ভালো হতো, আসলে এটার সাথে তো আরেকটা কথা যোগ করা যায়। প্রথম থেকেই জামাত ইসলামী বলতেছিল যে গণভোট একটা পৃথক বিষয় এবং মার্কার ভোট একটা পৃথক বিষয়। এই দুটো জিনিস 2 দিন আলাদা করে দিলে ভালো হতো, কারণ দেশের সব মানুষ একরকম সচেতন না, অনেক দেখা গেল অশিক্ষিত লোক আছেন, হয়তো পড়তেও পারেন না কথাগুলা। তো সেক্ষেত্রে জামাত প্রথম থেকেই খুবই দৃঢ়ভাবে দাবি করেছিল যে এটা আলাদা হোক এবং আগে হোক। কিন্তু যে কোনো কারণেই বড় দল হিসেবে বিএনপির বিরোধিতা বা আরো এই ব্যাপারগুলোর জন্য হয়তো একদিনই করেছেন সরকার। তো এখন যেটাই হোক না কেন, যেহেতু দিয়েছে, তা এখন এটা নিয়ে কথা আগের কথা না বলে যেটা আমরা বলতে চাই যে এটা সহজভাবে করলে ভালো হতো। আর মানুষের পক্ষে এর চেয়ে সহজভাবে হয়তো এই এখনকার রানিং সরকার তারা ভোটার ইসি করতে পারে নাই। এখন যেটাই হোক, যে কথাগুলো আছে সংস্কারের কথাগুলো আমরা যেটা জানেছি বা মানুষ জেনেছে যে সংস্কারটা দেশের মানে জন্য ভালো কিছু করার জন্য অনেকগুলো সংস্কারের প্রস্তাব করা হয়েছে। যদি সবগুলো পয়েন্ট পৃথকভাবে নাও পড়ে, মানুষ মনে করবে এটা পরিবর্তনের পক্ষে এবং পজিটিভ পরিবর্তনের পক্ষে, সেই সেন্সে তারা হ্যাঁ বলবে এবং না বলবে। তারপরে প্রশ্ন বুঝলে সমস্যা নেই, মানে হ্যাঁ মানে হচ্ছে সংস্কারের পক্ষে, এটা মাথায় রেখে আমরা হাতে টিক দিয়ে আসবো আর কি। আচ্ছা, নীলুফা চৌধুরী মনি, আমি আপনার কাছে এই হ্যাঁ ভোট 60% মানুষ দিতে চান এবং বুঝতে পারছেন না গণভোট এমন সংখ্যা প্রায় 22% যে জরিপে আছে, সেটা নিয়ে ছোট করে আপনার একটা মন্তব্য জানতে চাইবো। সাথে আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা বিএনপিতে আশ্রয় খুঁজছে, অর্থাৎ বিএনপিকে তারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা আসলে আপনি মনে হচ্ছে কিনা আদৌ এরকম? দেখেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি আবারও বলছি, 4টা প্রশ্নের একটা উত্তর।
এটা একটা যেমন সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলাদেশের অনেক লোক কি লেখাপড়া জানে না। আপনার কোনো মতে হয়তো বা টিপ সই দিতে পারে, একটা সই দিতে পারে, কিন্তু আর পড়তে পারে না। কিংবা অনেকেই চর্চার অভাবে বহু বছর পড়াশোনার মধ্যে নাই, তারা কৃষিকাজ করে, পড়তে পারে না। তাদেরকে এই 4টা প্রশ্ন কিভাবে পড়ে বুঝায় দিবে? আপনি একটা জিনিস বুঝেই তো আপনি টিক দিবেন অথবা ক্রস দিবেন, সেই জায়গাটায় কিন্তু ক্লিয়ার নাই। 3 নাম্বার হলো যে সময় সাপেক্ষ, এই যে সময় লাগবে অনেকক্ষণ। 4 নাম্বার যেটা যে আপনার ভোট গণনায় এই যে লম্বা একটা টাইম নির্ধারণ করা, এই লম্বা টাইমে অনেক কিছু হতে পারে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই জিনিসগুলো আমি এখানে মোটা দাগে সমস্যা বলে মনে করছি। আপনার আরেকটা প্রশ্ন কি ছিল? এখন পর্যন্ত যে জরিপে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বিএনপি জনপ্রিয়তা, তার ভিতরে একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা বিএনপির উপর আস্থা রাখছে, বিএনপিকে তারা ভোট দেবেন, এমনটা বোঝা যাচ্ছে জরিপ থেকে। দেখেন, আমি এটা মনে করি না। আওয়ামী লীগ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনার ইউটিউবের যে ছোট ছোট ক্লিপগুলো দেখা যায়, তারা ভোট না দেওয়ার পক্ষে বিভিন্ন গান বানিয়েছে, বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করছে তারা ভোট দিবে না। একটা শ্রেণীর আওয়ামী লীগ তারা ভোট দিতে যাবে না, একটা শ্রেণী পালাতকের মধ্যে আছে, আরেকটা শ্রেণী যারা সাধারণ আওয়ামী লীগ তারা হয়তো বা কারো প্রতি যদি আপনার প্রসন্ন থাকে ব্যক্তিগতভাবে, যেমন ধরেন যেমন জামায়াত আওয়ামী লীগের নামে তেমন কোনো মামলা করে নাই, তাদের প্রতি প্রসন্ন থাকতে পারে। যেমন আপনার মনে করেন যে জামায়াত অনেকের বাড়ি বাড়ি বাজার পাঠিয়ে দিয়েছে, অথবা আপনার তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপদ আশ্রয়স্থল দিয়েছে, সেই জন্য তাদের ব্যক্তিগত থাকতে পারে। বিএনপি তো তাদের এই 3টার কোনোটাই দেয় নাই। সো আমি মোটা দাগে মনে করি না যে আওয়ামী লীগ তার ভোটটা বিএনপিকে দিবে। আরেকটা জিনিস, আওয়ামী লীগ চাইবে যে জামাত ক্ষমতায় আসুক এই কারণে যে তারা যেন বিশ্বকে বুঝাতে পারে যে আমরা বলেছিলাম না, আমরা ছাড়া দেশটা জঙ্গি হয়ে যাবে, দেশটা মৌলবাদে ছেয়ে যাবে। এই জিনিসগুলো বোঝানোর জন্য বিশ্বকে, জাতিসংঘকে, মুরল দেশগুলোকে বোঝানোর জন্য তারা এটা করতে পারে। আমি এই জায়গাটায় আমার মানে যুক্তিগুলো এরকম মনে হয়েছে। সেইখানে এমন কোনো যুক্তি নাই যেটা বিএনপি তাদের নামে মামলা দিয়েছে, বিএনপি তাদেরকে ঘরছাড়া করেছে, তারা বিএনপিকে কেন ভোট দিবে? এই কারণে হয়তো দিবে না। তারপরও আমরা আশাবাদী ব্যক্তিগতভাবে, যদি আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে দেশের প্রতি, তাইলে যা ভুল হয়েছে ভোটটা দেওয়ার সময় তারা যেন বুঝে শুনে যে যাদেরকে ভোট দিলে এই দেশটা টিকে থাকবে, যাদেরকে ভোট দিলে এই দেশটা সমৃদ্ধির পথে যাবে, যাদেরকে ভোট দিলে এই দেশটা গণতন্ত্র সমৃদ্ধ হবে, গণতন্ত্র সামনের দিকে যাবে, এই মৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে, এই কারণগুলোর জন্য দিতে পারে। আমি সবশেষ একটু ছোট মন্তব্য জেনে নিব। অ্যাডভোকেট নাজমুস সাকিব, আজকে এনসিপি, আজকে তো না গতকাল হয়ে গেছে যেহেতু রাত 12টা বেজে গেছে, এনসিপি যেই 36 দফা ইশতেহার দিয়েছে, আমরা দেখছিলাম সেখানে বেশ ভালো ভালো জিনিস সেখানে আছে। মানে একটা এনআইডি কার্ড দিয়ে আমি সব সেবা পাচ্ছি, আলাদা আলাদা করে অনেক কিছু করতে হচ্ছে না, ভালো। কিন্তু যেটা আসলে মানে খুবই বিস্ময়কর লেগেছে অনেকের কাছে, যে আপনারা এই যে 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, প্রতিনিয়ত আপনারা গুজবের শিকার হচ্ছেন, অপতথ্যের শিকার হচ্ছেন, ডিপ ফেক, এআই দিয়ে নানাভাবে বাধা তৈরি করা হচ্ছে। আমরা ইশতেহারে অপতথ্যের বিপরীতে কি পদক্ষেপ নেওয়া হবে, টেক জায়ান্টের সঙ্গে নেগোসিয়েশন করা হবে কিনা, এমন একটা বাক্য খুঁজে পাইনি। সবচেয়ে বড় কথা, কালচারাল ফ্যাসিস্ট একটা শব্দ প্রয়োগ করা হচ্ছিল, সেটা যেন গড়ে না ওঠে। অন্তত শিল্প, সংস্কৃতি, কালচার নিয়ে কিছু না কিছু থাকা উচিত ছিল। আমরা আসলে ইশতেহারের মধ্যেও সেটা মোটা দাগে দেখিনি। আপনার চোখে পড়েছে এটা? আমি ওভাবে খেয়াল করতে পারি নাই, তবে কালচারাল ফেসিস্ট বলে যে সমস্ত শব্দগুলো আছে এগুলো খুবই আপত্তিকর শব্দ। একদম, আপনি কিভাবে এক একজনকে ফ্রেম করবেন কেন কালচারাল ফেসিস্ট নামে, এটাই সমস্যা, প্রবলেমেটিক। দেখেন, কালচারাল ফেসিস্ট যখন বলা হয়, আপনার কারো মনে হলো যে ও তো ফেসিস্ট, তাহলে আপনি ওর একটা ট্যাগ দিয়ে দিলেন। ওরা তো ট্যাগ দেওয়া মানে তো আপনি ওরা হত্যাযোগ্য করতে চাচ্ছেন, তাই তো? আর তো কিছু না। আপনার করা দরকার ছিল, আর আপনি করতেছেন কি? মানে আপনার বলতে হচ্ছে মানে যারা বলে আর কি কালচারাল ফ্যাসিস্ট। আমরা তো দেখলাম বড় একটা ছবি, সেখানে একজন শিল্পীর ছবি উল্লেখ করে কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে সেখানে নানা কর্মসূচি দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। এগুলো হচ্ছে মানে এই ধরনের লোকগুলো আসলে বিপদগামী লোক। এদের নিয়ে খুব ভয়ঙ্কর সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, সিভিল ওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে এরা বলবে হচ্ছে বিপ্লবী সরকার লাগবে। আর গণবিপ্লবের পরে পৃথিবীর কোন দেশে কি বিপ্লবী সরকার হয় নাকি? ফরাসি বিপ্লবের পরে কি বিপ্লবী সরকার হয়েছে নাকি? ফরাসি বিপ্লব তো এক ধরনের গণবিপ্লব। রাশিয়ায়
1917 সালে অক্টোবর বিপ্লবের আগে যে বিপ্লব হয়েছে, রোজ ফেব্রুয়ারি বিপ্লব, এরপরে কি বিপ্লবী সরকার হয়েছে নাকি? এটা তো হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা সাময়িক সরকার ছিল। এই ধরনের যে ভুয়া কনসেপ্ট, বুঝে না কিছু, বাটপাড়ির স্বভাব, এগুলো তো খুবই প্রবলেমেটিক। এরা বিপ্লবী সরকার মানে মনে করে যে ধরে ধরে মারে ফেলো, হাজার হাজার মানুষ মারে ফেলো। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বিপ্লবী সরকারের মতো এত ভয়ঙ্কর জিনিসটা আমাদের দেশে ঘটে নাই। বিপ্লবী সরকার হলে কি হইতো? জামাত তখন রেজিমেন্টেড ফোর্স আকারে কে ছিল? জামাত, হিজবুত তাহরির, এরা ছিল। ফলে ধর্মীয় লোকরাই এই রেজিমেন্টেড ফোর্স আকারে বিপ্লবী সরকারটা দখল করে নিয়ে বসে থাকতো। দখল করে নিয়ে কি করতো? হাজারে হাজারে মানুষ মারে ফেলতো, কালচারাল ফেসিস্ট নাম দিয়ে হাজারে হাজারে মানুষ মারে ফেলতো। এটা খুবই আপত্তিকর বিষয়। বুঝে না কিছু, আন্ডারে কয়েল লিসু, খুবই আপত্তিকর বিষয়। একটা জিনিস একদম একদম নাজমুল সাকিব স্পষ্ট করে বলেন। আমার তিনজন অতিথির সাথেই আমার যে জানতে চাও মোটামুটি হয়ে গেছে। আপনার একটা মতামত আমি একটু জানতে চাই, মানে আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি, কোনটা? এআই নিয়ে। হ্যাঁ, এটা আপনি বললেন যে আপনি আসলে ওই ইশতেহারগুলো ঠিক মতো পড়েননি, যে কারণে আসলে প্রশ্নটা এড়িয়ে গেলাম। না আমি ইশতেহার পড়েছি, আমি অন্য একটা প্রসঙ্গ বললাম যে যেটা মিস করছেন। এক মিনিট, হ্যাঁ আমি আপনার কাছে আসবো, দেখো আশরাফুল হক, আসবো আপনার কাছে। আমি একটু শেষ করি। আপনারা যেটা মিস করে গেছেন এটা আমি একটু শেষ করি। হ্যাঁ আশরাফুল হক, আমি আসবো আপনার কাছে। জি নাজমুল সাকিব, আপনি বলেন, মানে টেক জ্ঞান বা অপতথ্য নিয়ে আসলে কোনো বক্তব্য ছিল? আমি 36 দফা ইশতেহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই বলি। জি, সেটা হচ্ছে এনসিপির মানে কাজের কাজ যেটা করেছে। ঠিক মতো শোনা যাচ্ছে না, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ আমি এখনই বলছি, ভেতর থেকে আপনার শুনতেছি। হ্যাঁ ভেতরতে আপনারটা আবারও পুনঃসংযোগ করা হচ্ছে। অ্যাডভোকেট নাজমুল সাকিব, জি। এনসিপির 36 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা কোনটা জানেন? সেটা হচ্ছে মানে প্রতি কর্মঘন্টায় 100 টাকা করে ন্যূনতম মজুরি। জি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটাই কেউ হাইলাইট করে না। আমাদের কেউ তো মজুরি নিয়ে কোনো কথাই বলে না। সেখানে এনসিপি যখন বলে যে প্রতি কর্মঘন্টার ন্যূনতম মানে হচ্ছে কি আপনাকে 100 টাকা দিতেই হবে, এর বেশি আপনি তো দিবেনই, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 100 টাকা। মানে আমাদের এখানে শ্রমিকরা এখন কত টাকা বেতন পায়? বেশি তো বেতন পায় না তো, মানে বেতন তো না, মজুরি আর কি, সেই 100 টাকার যে বিষয়টা। তারপর ধরেন সবগুলা আরেকটা জিনিস আমি এই সবগুলো প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাস মাতৃত্বকালীন এবং 1 মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা। আমাদের দেশে তো কোনো পিতৃত্বকালীন ছুটিই নাই। এটা খুবই প্রশংসিত হয়েছে যে এবার আমরা প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির কথা আলাদা করে শুনতে পাচ্ছি। আমি আসলে নাজমুল সাকিব আলাদা করে ধরে আলাপ করতে পারলে খুবই ভালো হতো, যেহেতু আমার এই অংশের সময় আমাদের কোথায় আলোচিত হয়েছে কেউ তো বলেই না। হ্যাঁ আপনি না বললেন জি, সরকারি কর্মকর্তা ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করার একটা বিষয় বলেছে, ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করার কথা একদম অনেক ধন্যবাদ নাজমুল সাকিব। আমি নিশ্চয়ই সামনে তো এটা নিয়ে আরো কথা হবে, আমি সেটা জানবো। আমি অধ্যক্ষ আশরাফুল হক, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন, একটু ছোট করে শেষ করুন। জি, এগুলো মানে আপনার কেটে কেটে যাচ্ছে, শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখন শোনা যাচ্ছে। আর আপনি এনসিপির যে তারা যে ইশতেহার দিয়েছে, আমি এক নজর চোখ দেওয়ার চেষ্টা করেছি, তো আরো ভালো করে দেখতে হবে। তবে কথাগুলো সবই পজিটিভ, এবং যেটা নাজমুল সাকিব ভাই বললেন যে ঘন্টা হিসেবে, এগুলো আসলে ভালো জিনিস এটা। আর তারপরে আপনার যে পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, এগুলোর সাথে মানে আমরা সবাই একমত। তারপরে ইশতেহার আরো অন্য দলের গুলো ভালো করে আসুক, আমরা আরো পর্যালোচনা করব, চিন্তা করব আর কি। একদম অনেক ধন্যবাদ আপনি তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি নিশ্চয়ই নাজমুল সাকিব আপনার সঙ্গে আলাদা করে আশা করি সামনে কোনো আয়োজনে কথা হবে শুধু ইশতেহার নিয়ে। আমি জানি আপনার অনেক কিছু বলার আছে, কিন্তু আমার সময়টা একেবারে নেই। আচ্ছা, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করুন। জি। হ্যাঁ দেখেন, এত কিছুর পরে আমরা যখন এত সমালোচনা করছি, তারপরে এনসিপি নিয়ে আপনাকে আসার কথা বলি। এনসিপির কাছে মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সম। জি, এই পাহাড় সম প্রত্যাশাটা অর্জন করতে গিয়ে আমাদেরকে এক্সপেকটেশন মিট আপ করতে গিয়ে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেখেন, দল আকারে এনসিপি কে বিএনপি জামাত কেউ দাঁড়াইতে দিতে চায় না, এখনো চায় না। বিএনপি কে চায় এনসিপি কে নিয়ে। বিএনপি চায় হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব আছে তাদের একটা অংশ ভেঙে গিয়ে বিএনপিতে জয়েন করুক। কিন্তু বিএনপি শুরু থেকে যেটা চাইছে, এই এনসিপির নেতৃত্বরা নাগরিক কমিউনিটি আকারে, প্রেসার গ্রুপ আকারে থেকে যেতে, রাজনৈতিক দল আকারে বিএনপি কোনোদিনও এনসিপিকে দাঁড়াইতে দিতে চায় না। নাজমুল সাকিব, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় এনেছেন। এটা যদি আমি আলাপ করি, আমাকে অবশ্যই নীলোফা চৌধুরী মনির কাছে যেতে হবে ব্যাখ্যা চাওয়ার জন্য। সময়টা একেবারেই নেই, বিশ্বাস করুন। নিশ্চয়ই আমি এটা নিয়ে আলাদা করে আপনার সঙ্গে কোনো একটা আয়োজনে কথা হবে। অনেক ধন্যবাদ আপনার তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি খুব দ্রুত, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। 71 চ্যানেলের রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে, এবং আমরা ঠিক এই পর্যায়ে আসলে ইরানের সঙ্গে আমেরিকার যে
তীব্র বাকবিতণ্ডা চলছে এবং টানটান উত্তেজনা, কথার ফুলঝুরি নানা কিছু চলছে, তাতে অনেকেই এটা বিশ্বাস করতে শুরু করেছেন যে ইরান হয়তো শেষ হয়ে যাচ্ছে, তার পরিণতি হয়তো কখনো ইরাকের মতো কখনো সিরিয়ার মতো হতে যাচ্ছে। প্রেক্ষাপটের কথা বলতে চাই। শুরু থেকে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে। কি বলবেন সিরাজুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন আসলে? ইরান পরিস্থিতি আসলে এই মুহূর্তে সারা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। এটা টক অফ দ্য ওয়ার্ল্ড, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য সিটি মিডিয়া নেই, এখন টক অফ দ্য ওয়ার্ল্ড এটা। এবং আমি আসলে অনেক সময় অনেক আগে থেকেই বলে আসি যে আন্তর্জাতিক যে রাজনীতি, এই রাজনীতি যে বিষয়টাকে কেন্দ্র করে আবর্তিত হয় সেটা প্রধানত মিডল ইস্ট, আর মিডল ইস্ট আবর্তিত হয় ইরানকে কেন্দ্র করে। দ্যাট ইজ, ইরান হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবসময় অবস্থান করে। এর অনেকগুলো কারণ আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে। তো এই ঘটনাটা, এই বিষয়টা ইরানও ভালো করে বোঝে, ইরানের নেতৃত্ব বোঝে। 79 সালে ইরানের বিপ্লব হওয়ার পর থেকে এই পর্যন্ত ইরানকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে কি কি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এগুলো সম্পর্কে তারা খুবই পরিষ্কার জানে যে আমাকে এই ঘটনার মুখোমুখি হতে হয় এবং হবে। সেই কারণে ইরানের প্রস্তুতিটাও এবং তার পথ চলাটাও ঠিক সেইভাবে। অর্থাৎ আজকের যে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমেরিকা, এটা নতুন কিছু না, এটা অনেক পুরনো। এক এক সময় এক এক আঙ্গিকে এই বিষয়গুলো মঞ্চায়ন করা হয়েছে। কখনো নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়নের নামে সরাসরি, কখনো আরব বসন্তকে সিরিয়ায় ঠেকিয়ে দিয়ে ISIL-এর উত্থান ঘটিয়ে, কখনো ইরাক আফগানিস্তান দখল করে মাঝখানে ইরানকে রেখে সেখানে কিছু করা, কখনো পরমাণু কর্মসূচির নামে তার উপরে নিষেধাজ্ঞা দেয়া। আমি যদি এটা যদি স্পেসিফিক আপনার কাছে জানতে চাই, যে অভ্যুত্থানের মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল, মানুষজন রাস্তায় নেমে গেল ইরানে, সেটা কি দমন করতে পারলো বা নিয়ন্ত্রণে আনতে পারলো কিনা, এবং এখন পরিস্থিতি কি দেখছেন? দমন করার যে প্রশ্নটা, আসলে দমন করার যে প্রশ্নটা, সেইটার চেয়ে আমি বলবো যে ঘটনাটা যেভাবে নিতে চেয়েছিল সেইভাবে নিতে পারেনি পেছনের খেলোয়াড়রা। এবং আমি যে বলছিলাম যে ইরানের প্রস্তুতিটা সেইভাবে থাকে, ইরানের প্রস্তুতিটা সেইভাবে ছিল বলে এটা সম্ভব হয়েছে, নিয়ন্ত্রণ করতে পারলো। এবং তারা যেভাবে চেয়েছিল সেইভাবে সব কিছু সম্পন্ন হলো না। এটা করতে পারার মূল কারণ সেটা হচ্ছে, আমি তো ইরানে থেকেছি অনেকগুলো বছর, আমি দেখেছি সেখানকার ঘটনা, রাজনীতিটাকে। আমি অন্তত 3টা বা 4টা নির্বাচন দেখেছি, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সংসদ নির্বাচন দেখেছি। যত যাই কিছু হোক না কেন, দিন শেষে ইরানিদের ভেতরে 2-3টে বিষয় কাজ করে, যে আমি ইরানি। এই জাতীয়তাবাদী বোধ এইটা ভীষণভাবে চর্চিত হয়, চর্চা আছে, এটা খুব শক্ত এই বোধটা। 1, 2 হচ্ছে যে আপনি হয়তো জানেন যে ইরান প্রধানত শিয়া প্রধান দেশ, শিয়া মাযহাবের জনগণ সেখানে বেশি বসবাস করে। এই যে শিয়া মাযহাবের কনসেপ্ট, তাদের ইমাম, ধর্মীয় ইমাম, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিষয়টাকে ইরানি জাতি থেকে আর আলাদা করার কোনো স্কোপ নেই। আচ্ছা, একটা বিষয় কি একটু বলবেন, মানে আপনি যখন ইরানে আছেন, ইরান থেকে আপনি আমাদের দেশে বিভিন্ন সংবাদ প্রতিবেদনগুলো পাঠাচ্ছেন, আপনার সঙ্গে সরাসরি সম্প্রচার আমার একাধিকবার থাকার সুযোগ হয়েছিল। আপনি কি বলবেন মানে ইরানের শক্তি জায়গাটা আসলে কোথায়? আমি এই জায়গাটাই বলছি, এইখানে ঠিক এই জায়গায় আমি আছি। সেটা হচ্ছে যে আমি প্রথমে বলেছি জাতীয়তাবাদের ব্যাপারটা, এই যে শিয়া মাযহাবের যে কনসেপ্টটা, এই কনসেপ্টের প্রতি অসম্ভব রকমের অনুরক্ত থাকা, এবং শিয়া মাযহাবের যারা অনুসারী তাদের এই মুহূর্তের বক্তব্য যে ইমাম খামেনিকে যদি কেউ হত্যা প্রচেষ্টা চালায়, তাহলে আমরা আমাদের ইমামকে হত্যার চেষ্টা হিসেবে ধরে নেব। খেয়াল করেন, এই বক্তব্য কিন্তু ইরানের ভেতরের বক্তব্য না, ইরানের বাইরের থেকেও যারা শিয়া মাযহাবের অনুসারী তারা আলী খামেনিকে ইমাম মানে। এখন এই আলী খামেনিকে, ইনি কিন্তু শুধুমাত্র রাজনৈতিক একজন ব্যক্তিত্ব না, তিনি ধর্মীয় একজন ব্যক্তিত্ব এবং তিনি ইমাম। এই বিরাট শিয়া কমিউনিটির সারা বিশ্বে যারা 12 ইমামে বিশ্বাসী, সেই কমিউনিটির ইমাম তিনি।
তাকে হত্যা করা বা তার কোনো ক্ষতি করার প্রচেষ্টাকে তাদের ইমামের ক্ষতি করার প্রচেষ্টা হিসেবে ধরে নেওয়া হবে। খেয়াল করেন ব্যাপারটা, এই যে এই থিমটা কিন্তু শুধুমাত্র ইরানের ভূখণ্ডের ভেতরে নেই, ইরানের ভূখণ্ডের ভেতরে তো আছেই, এটা ওয়ার্ল্ড ওয়াইড। মানে এই জায়গায় জাতিগতভাবে তার একাটা, কিন্তু আমি যদি একটা ধর্মীয়ভাবে একটা প্লাস হ্যাঁ। প্লাস এই যে সাম্প্রতিক যে আন্দোলনটা, এই আন্দোলনটা শুরু হয়েছিল দেশের অর্থনৈতিক সংকটের ব্যাপারে, সেই সংকটের ব্যাপারে শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছিল। সরকারও বলছিল যে এই বিক্ষোভের যথেষ্ট যৌক্তিক কারণ আছে এবং এটা নিয়ে কাজ করা দরকার। ফ্যাক্ট হচ্ছে এটা নিয়ে কাজ করতে গেলে যে জায়গায় গিয়ে আপনার হাতুড়িটা মারা হবে, পেরেকটা মারা হবে, সেই জায়গাটা হচ্ছে যে এই সংকটটা তো শুরু হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার কারণে, একদম অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে। তাহলে এখন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা না সরালে তো এটার সমাধান হচ্ছে না। তাইলে আলটিমেটলি কালপ্রিট হয়ে যায় কিন্তু তখন আমেরিকা বা পশ্চিমারা। তো এই জায়গায় যখন ইরানের সরকার যখন কাজ করতে করতে এই জায়গায় যাবে, তখন তো আলটিমেটলি দোষী সাব্যস্ত হবে আমেরিকা। সেক্ষেত্রে ওই জায়গায় আর যাওয়ার সুযোগ না দিয়ে ইরান সরকারকে ভেতর থেকে এমন কিছু কাজ করা হলো যখন আন্দোলন সহিংস হয়ে উঠলো এবং আন্দোলনে অংশগ্রহণকারীরা সেই দেশের জনগণকে হত্যা করছে, সেই দেশের পুলিশ এবং একদম পরিষ্কার। আমার হাতে সময় একেবারেই শেষ। আপনি কেবল হ্যাঁ বা নাতে একটা কথা বলবেন, মানে ইরানের যা পরিস্থিতি, অনেকেই যে শঙ্কা করছেন যে এটাও সিরিয়া বা গাজা হতে পারে, ব্যাপারটা না, এরকম সম্ভাবনা খুবই কম। একদম, মানে এটা আপনি যখন বলছেন তার মানে আমার ধারণা যে এরকম সম্ভাবনা খুবই কম এবং সেরকম তথ্য প্রমাণ নিয়ে প্রতিবেদন বিভিন্ন সময় গণমাধ্যমে দেখি এবং আপনার কাছ থেকে তো আমরা পাই। আমার হাতে সময় থাকলে নিশ্চয়ই এটা নিয়ে একটা বড় আকারে আলাপ করতাম এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাকে পাবো। সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম পুরো সময়টা জুড়ে ৭১ জানালে আমার সঙ্গে ছিলেন আমাদের অন্যান্য অতিথিরা। এবং দর্শক, আজকে আয়োজন এ পর্যন্ত। আগামীকাল নতুন ইস্যু নিয়ে কথা হবে, সাথে থাকবেন আমাদের।